আইপ্যাকে তল্লাশি কাণ্ডে সুপ্রিম কোর্টে গিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। একাধিক অভিযোগ করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি মামলায় পার্টি করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়, নন্দিনী চক্রবর্তী, রাজীব কুমার, মনোজ বর্মা এবং প্রিয়ব্রত রায়কে। ইডি মামলায় মুখ্যমন্ত্রীর পাশাপাশি পার্টি হয়েছেন মুখ্য সচিব, ডিজি, কলকাতা পুলিশ কমিশনার এবং ডিসি সাউথ। ইডির তরফে দাবি করা হয়েছে মুখ্যমন্ত্রী এবং তার আধিকারিকরা ঘটনায় সরাসরি যুক্ত থাকায় এফআইআর করেও লাভ হতো না, ফলপ্রসূও হতো না। ইডির তরফে অভিযোগ করে বলা হয়েছে সঠিক তদন্ত না করে মুখ্যমন্ত্রী এবং তার আধিকারিকদের বাঁচানোর চেষ্টা করত পুলিশ। ইডি এও দাবি করছে সিবিআই তদন্তের জন্য আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলাম। ইডি অভিযোগ করে লিখেছে গন্ডগোলের জন্য হাইকোর্টে শুনানি হয়নি। ইডির আরও অভিযোগ মুখ্যমন্ত্রীর সমর্থকরা কলকাতা হাইকোর্টে এমন পরিস্থিতি তৈরি করে যাতে শুনানি সম্ভব না হয়। মুখ্যমন্ত্রী সমর্থকরা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়ে কোর্টরুমে হাজির হতে বলেছিল। ইডির তরফে এই অভিযোগের পাশাপাশি আরও বলা হয়েছে তল্লাশি চলাকালীন সশস্ত্র হয়েই ঢুকেছিল পুলিশ। বাধা দিলে মৃত্যু হতে পারত, আহত হওয়ার মতো ঘটনাও ঘটতে পারত। মুখ্যমন্ত্রীর সঙ্গে যারা গিয়েছিলেন তাদের সংখ্যা 5 জনের বেশি। আগ্নেয়াস্ত্র নিয়ে এসেছিলেন, এটা ডাকাতি। ইডির আবেদন প্রতীক জৈনের বাড়ি এবং অফিসের ঘটনায় সিবিআইকে 2টি এফআইআর করতে আদালতে আবেদন জানিয়েছেন তারা। ইডির তরফে অভিযোগে বলা হয়েছে পঞ্চনামা সঠিকভাবে রেকর্ড করতে দেওয়া হয়নি। অর্থাৎ এরকমই একাধিক অভিযোগ সুপ্রিম কোর্টে করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আইপ্যাক কাণ্ডে যখন সুপ্রিম কোর্টে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তখন তা নিয়ে মন্তব্য করতে নারাজ কলকাতার পুলিশ কমিশনার। সুপ্রিম কোর্টের মামলা বিচারাধীন, কোনো মন্তব্য করা উচিত নয়, তদন্ত চলছে, শুধু এটাই বলতে পারি। দেখুন, আমি এই বিষয়ে খুব বেশি কিছু বলতে পারবো না, এক্সেপ্ট দ্য ফ্যাক্ট দ্যাট উই হ্যাভ রেজিস্টার্ড দুটো আমরা কেস করেছি এন্ড দুটো কেসেই তদন্ত হচ্ছে। এর বাইরে এই মুহূর্তে কিছু বলা সম্ভব নেই। মেবি অন সাম আদার ডেট এন্ড লেটার অন উইল আমরা পরে এই বিষয়ে কিছু বলতে চাইবো। এন্ড সুপ্রিম কোর্টে যে ম্যাটার আছে সেটা যেহেতু মাননীয় আদালতে পৌঁছেছে, তো ওই বিষয়ে আর কিছু এই মুহূর্তে বলা যাবে না। পড়িনি কি লেখা আছে, দ্যাট ইজ নট ইন মাই নলেজ, এন্ড সেই জন্য ওর স্পেসিফিক টার্ম ওয়ার্ডের উপর কোনো কমেন্ট করা উচিত হবে না। বাট যেহেতু বিষয়টা মাননীয় আদালতে পেন্ডিং আছে, ওটা ওর উপর এই মুহূর্তে কমেন্ট করা উচিত হবে না। ইনভেস্টিগেশন ইজ অন, এটাই বলে দিতে পারি। সর্বোচ্চ আদালতে ইডির অভিযোগ মুখ্যমন্ত্রীর বেআইনি কার্যকলাপ যে সিসিটিভিতে ছিল সেই সিসিটিভি ফুটেজ নিয়ে গেছে পুলিশ। ইডি এও অভিযোগ করছে যে তথ্য নষ্ট করতেই সেই সিসিটিভি ফুটেজ নিয়ে গেছে পুলিশ। তদন্ত আটকানোর জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে একাধিক এফআইআর করেছে পুলিশ। একাধিক মিথ্যা মামলা করে ইডি অফিসারদের মনোবল ভাঙার চেষ্টা করা হয়েছে। ইডির আধিকারিকরা সাহসিকতার সঙ্গে তদন্ত করেছে, তাদের নিরাপত্তা দেওয়া হোক। সেই সঙ্গে ইডি এও অভিযোগ করে যে প্রতীক জৈনের অফিস থেকে ইডি অফিসারের ল্যাপটপ নিয়ে যাওয়া হয়, 2 ঘন্টা পর ফেরত দেওয়া হয় তা। ইডি অফিসারের ল্যাপটপ নিয়ে যাওয়া চুরির শামিল, এমনটাই অভিযোগ তোলে ইডি। রেড করতে আসেনি, তথ্য চুরি করতে এসছে। যদি রেড করতে যেতেন তাহলে হায়দ্রাবাদের অফিসেও রেড হতো, দিল্লির অফিসেও রেড হতো, আর আইপ্যাকের অন্য যারা ডিরেক্টর আছে, একটা কোম্পানিতে রেড করলে যতজন ডাইরেক্টর আছে তার বাড়িতে রেড করতে হবে। আর যদি কোম্পানির ডিরেক্টর স্পেসিফিক রেড হয়, তাহলে আপনি আইপ্যাকের অফিসে কেন গেছেন? আইপ্যাকের অফিসে গেছেন মানে আইপ্যাক জড়িত। আইপ্যাক জড়িত থাকলে আইপ্যাকের আরও 5টা অফিস আছে, সেখানে রেড হয়নি কেন? খালি বাংলায় কেন? এগুলো যুক্তির মাধ্যমে মানুষকে বোঝাতে হবে। যুক্তি আমাদের অস্ত্র, ফোন আমাদের অস্ত্র। ফেসবুক লাইভ করুন, মানুষকে বোঝান। বিজেপির নেতারা যখন টাকা নেয়, ক্যামেরায় ধরা পড়ে, তখন ইডি দেখতে পায় না, চোখ কানা হয়ে যায় না? যারা বিজেপিতে গেছে সব দোয়া তুলসী পাতা হয়ে গেছে। আর যারা বিজেপির বিরুদ্ধে লড়ছে তারা সবাই খারাপ, তারা সবাই চোর, আর তুমি সাধু। শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলছেন তল্লাশি মামলায় ফেঁসে গেছে কলকাতা পুলিশ। মনোজ বর্মা, রাজীব কুমার ব্যাগ গুছিয়ে রাখুন। কলকাতা পুলিশ নিজেই ফেঁসে বসে আছে।
একটু আগেই আমি পেয়েছি ইডি সুপ্রিম কোর্টে কেস ফাইল করেছে পশ্চিমবঙ্গ সরকার এবং স্বরাষ্ট্র দপ্তর পুলিশ দপ্তরের বিরুদ্ধে। মনোজ বার্মা, রাজীব কুমার ব্যাগটা গোছান। মুখ্যমন্ত্রীকে রক্ষা করা, তাকে দেখা, সেটাই রাজ্য পুলিশের কাজ, রাজ্য প্রশাসনের কাজ। মুখ্যমন্ত্রী যেখানে গিয়েছেন সেখানে নিশ্চয়ই যাবেন, যারা রাজ্যের আধিকারিক আছে তারা গিয়ে ঠিক করেছেন। মুখ্যমন্ত্রীকে প্রোটেক্ট করা তো রাজ্য প্রশাসনের দায়িত্ব। মুখ্যমন্ত্রী বলছেন তিনি তৃণমূল নেত্রী হিসেবে গিয়েছেন। হ্যাঁ, গিয়েছেন তো, ঠিক আছে, লোকটা তো একই। এখন পর্যন্ত তো কোনো হাইকোর্ট অর্ডার দেয়নি, হাইকোর্ট শুনানি বাতিল হয়ে গেছে, 14 তারিখ আবার হবে। সুতরাং ঠিক করেছেন কি ভুল করেছেন কোর্ট সেটা বিচার করবে। কিন্তু রাজ্য সরকার বলেছে যে ইডি তৃণমূলের সব কাগজপত্র নিয়ে নিতে চেয়েছিল, সেইটাই তৃণমূলের বক্তব্য। সুপ্রিম কোর্টও ইডি বিরুদ্ধে ক্যাভিয়াট ফাইল করেছে রাজ্য সরকার। সুতরাং যা হয়েছে ঠিক হয়েছে। ভোটের আগে ডিজিটাল ময়দানেও শুরু হয়ে গেছে লড়াই। সোমবার তৃণমূলের ডিজিটাল যোদ্ধাদের নিয়ে কনক্লেভ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বেঁধে দিলেন ভোটের সুর। সোশ্যাল মিডিয়ায় প্রচার যুদ্ধে সমানে সমানে টক্কর দিতে তৈরি বিজেপি, সিপিএমও। রাজ্যে এসআইআর ঘিরে রাজনৈতিক চাপানোতর চরমে। এরই মধ্যে শুরু হয়ে গেছে ভোটের ওয়ার্ম আপ। শুধু মাঠে ময়দানে নয়, এখন সোশ্যাল মিডিয়াতেও পুরো দস্তুর প্রচার যুদ্ধ চলে। বিরোধীদের টেক্কা দিতে গত বছর অক্টোবরে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা নামে ওয়েবসাইট লঞ্চ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার ভোটের মুখে ডিজিটাল যোদ্ধাদের নিয়ে কনক্লেভ করলেন তিনি। টাইমলাইন বেঁধে ঠিক করে দিলেন ভোটের টাস্ক। দুদিন পর 15 তারিখ থেকে আগামী 5 দিন আপনারা কিভাবে সোশ্যাল মিডিয়ায় লড়বেন, 5 দিনের প্ল্যান যেন সবার কাছে থাকে। 100 দিন সময় থাকলে এরকম 20 বার প্ল্যান তৈরি করে আগামী 100 দিনের আমাদের টাইমলাইন আমাদের সবাইকে তৈরি করতে হবে, যে প্রত্যেক ঘন্টায় প্রত্যেক জায়গায় গিয়ে যেখানে আমাদের বিরুদ্ধে পোস্ট করা হচ্ছে, আমাদের ছোট করে দেখানো হচ্ছে, কোন পোস্টে বিজেপির নেতারা গিয়ে পোস্ট করছে, বিজেপির কর্মীরা গিয়ে পোস্ট করছে, টাকা ছড়াচ্ছে, অর্থবল বনাম জেদের লড়াই। অতি জেদ ভালো নয়, জেদে মানুষের, অন্যায় জেদে মানুষের মৃত্যুই হয়। কিসের যোদ্ধা আমি জানি না। হ্যাঁ, আমরা ডিজিটাল যোদ্ধায় বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি ভারতীয় জনতা পার্টির কর্মীরা তারা প্রত্যেকে ফিজিক্যাল যোদ্ধা। নিশ্চয়ই ডিজিটাল প্ল্যাটফর্ম ইউজ করব, তো যোদ্ধা পদ্ধত বড় বড় ভাষণ বাতেলা। মিলন মেলার মঞ্চ থেকে ফের বিজেপিকে চ্যালেঞ্জ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে বলছি, এসআইআর হোক আর এফআইআর হোক, ইডি হোক বা সিবিআই হোক, জিতবে তো তৃণমূল। আর তোমাদের 50-এর নিচে নামাবো, 50-এর নিচে। বিজেপির অনেক অর্থবল আছে, কিছু চাইলে বিজেপি, আর সেটা অমিত শাহ নিজে বলেছে যে हम लोग जो चाहे वो करेंगे, सच को झूठ, झूठ को सच, चाहे अच्छा हो बुरा हो, कुछ भी दिखाएंगे। উনি যে বলছেন যে ভারতীয় জনতা পার্টির সোশ্যাল মিডিয়া পেজগুলোতে যেগুলো পোস্ট হয়, যে ভিডিও হয়, সেটি মিথ্যে। উনি যদি পারেন প্রমাণ করুন, কোর্টে যান। কারণ আমাদের তো আর ফটোশপে নাম বদলায় না, বা হঠাৎ হঠাৎ আইটিতে নাম বদলায় না। ডিজিটাল যুদ্ধে পিছিয়ে নেই বিজেপিও। রাজ্যে একের পর এক দুর্নীতির অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে মানুষের অসন্তোষকে হাতিয়ার করে সোশ্যাল মিডিয়ায় তারাও ব্যাপকভাবে প্রচার চালাচ্ছে। এই তৃণমূলের যে এই হোয়াটসঅ্যাপ ফ্যাক্টরি, এই যে ফেক ন্যারেটিভের ফ্যাক্টরি, কোটি কোটি কালো টাকা দিয়ে তারা চালাচ্ছে, সেই পন্থা ভারতীয় জনতা পার্টির প্রয়োজনীয়তাই হয় না। তার কারণ ভারতীয় জনতা পার্টির সাধারণ কর্মীরাই সাইবার যোদ্ধা হয়ে 365 দিন বাস্তবটাকে তুলে ধরে। 26-এর ভোটের আগে কোমর বেঁধে নেমেছে আলিমউদ্দিনের আইটি সেলও। তবে ফেসবুকে লাইক শেয়ারের বন্যা বইলেও ভোটযন্ত্রে কি প্রভাব পড়বে? এই নাটকবাজির কায়দা, নানান চিত্রনাট্য তৈরি করে করে চলা, এটা অপোজিশন করতে পারে, তৃণমূল বিজেপিরা করতে পারে, কিন্তু আমরা সত্য কথাটা মানুষের কাছে, ফ্যাক্টস অবজেক্টিভলি মানুষের কাছে পৌঁছক, এটা আমরা চাই। সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম কে চালায়? চালায় হচ্ছে বিদেশি শক্তি। সুতরাং বিদেশি, আমরা যদি মনে করি
যে সোশ্যাল মিডিয়ার উপর দাঁড়িয়ে ইলেকশন জিতবো, তাহলে কিন্তু আমরা নিজেদের এই ইলেকশন জেতা হারাটা বিদেশি শক্তির হাতে অনেকটাই তুলে দিচ্ছি। অ্যালগোরিদম যদি সামান্য চেঞ্জ করে দেয়, আমি 1000 চেষ্টা করেও পৌঁছতে পারবো না, আবার একজন খুব কম চেষ্টা করে অনেকের কাছে পৌঁছে যাবে। ভোটের মুখে যে যা পারছে অভিযোগ তুলছে, প্রতিশ্রুতি দিচ্ছে, প্রচার চালাচ্ছে, কিন্তু শেষ কথা বলবে মানুষই। কৃষ্ণেন্দু অধিকারী, দীপক ঘোষ ও ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।